আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা। কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দারবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরো ছোটখাটো অঞ্চল রয়েছে, আমি জানি না। এই পাহাড়ে এই 3টে, আমার যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যিখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার বন বাজার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে KNF আর UPDF, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে। সমস্ত অস্ত্র ফস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, জান্তা সরকার সমর্থিত সম্ভবত KPF বলে একটি ফ্রন্ট রয়েছে। KPF, আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে, তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাদান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে। এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায়, তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন, দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরতে প্রেশার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন, চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল,
বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছিলেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না। যতটুকু খবর আমি দূর থেকে পাই আমি তো আপনাদের বলি। আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না। তো আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন ওই আরাকান আর্মির আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোনো একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রাস্তা রয়েছে, তো ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এইটা আরাকান আর্মিকে আটকাতে না পারে, এখন আরাকান আর্মি এতটাই সাহস হয়ে গিয়েছে, ওই জলকেলির পর তারা কিন্তু ভেতরে ঢুকে মানুষকে শাসাচ্ছে। আর ওখানে যারা বাসিন্দা আছে, পাহাড়ে কিছু বাসিন্দা আছে, আদিবাসী আছে, তারপর সাধারণ মানুষ রয়েছে, তারা এখন পোটলা পুটলি সমস্ত নিয়ে তারা এখন সমস্ত মেনল্যান্ডে চলে আসছে, মানে পাহাড়ে আর থাকতে পারছে না। আর এরাও করছে কি, এরাও ছেড়ে দিচ্ছে, কারণ সাধারণ নাগরিক মেরে তো লাভ নেই, যত ফাঁকা হয়ে যায় ওদের লড়াই করতে তো অসুবিধা হবে। আর যারা যাচ্ছে না তাদের ঘরে গিয়ে তাদেরকে বলে আসছে গুলি চলবে, তোমরা এখান দিয়ে বেরিয়ে যাও। ফলে দলে দলে লোক পাহাড় থেকে নেমে আসছে। মোটামুটি পাহাড়টা একেবারে একটা অশান্ত জায়গায় হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই পাহাড় বাংলাদেশের হাতে কি থাকবে? সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেন না। তিনি এমন এমন কথা বলেন যেন বাংলাদেশ স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল যে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, সে খবর কি তিনি জনগণকে বলেন? তিনি জনগণকে বলেন না। পুরো আপনারা বলেন না চাপাবাজি, পুরো চাপাবাজির সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে। মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা ঝুড়ি বানিয়ে ফেলছে। এখন এই সমস্যার সমাধান করতে গেলে আন্তর্জাতিক মহলে কথা বলতে হবে, আন্তর্জাতিক মহলে লবি খাটিয়ে তাদের সাহায্য নিতে হবে, মায়ানমার সরকারের ওপরে প্রেশার দিতে হবে, আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হবে। কারণ ওখানে আবার আমেরিকা বলে দিয়েছে আমার ওখানে আরাকান করিডোর চাই। কিন্তু করিডোর চাই বললেই তো হবে না, করিডোরের অবস্থা তো খুব খারাপ। ওখানে বাংলাদেশে আর্মি ঢুকতেই পারছে না, তা করিডোর দেবে কি করে? চাই বললেই তো হবে না, এখন সেই আমেরিকার সঙ্গে তো কথা তো বলতে হবে। মেন স্টেশনের সঙ্গে শুধু কথা বলে তো লাভ নেই, কথা বলতে হবে আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কথা বলতে হবে। একদিন কথা বলতেন তো খলিলুর রহমান, এখন তিনি একটু বিষ নজরে পড়েছেন শোনা যাচ্ছে। সে মনে অনেক দুঃখ টুক্ষ নিয়ে কথাবার্তা বলে, সে বিশেষার কথাবার্তা বলেন না তিনি। তো যাই হোক, এখন তাহলে কথা বলবে কে? সেই কূটনৈতিক বুদ্ধি, সেই অ্যাগ্রেসিভনেস, মানে কথা দাবিয়ে কথা বলা, যেটা একটা সরকারের হয়ে যে দাবিয়ে কথা বলা, হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দিতে হবে, ওই এলাকা শান্ত করতে হবে, আপনারা সবাই সাহায্য করুন, এইটা বলার মতো কটা লোক বাংলাদেশে আছে? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু স্বীকার করছেন না যে তার দেশ একটা অংশ হারাতে চলেছে। এখন দেখুন, আপনারাই এখন ভাবুন যে চাপাবাজ সরকার আপনাদের কি অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে। স্বৈরাচার তো দূর হয়েছে, কিন্তু নতুন করে স্বৈরাচার এসে বসে গিয়ে আপনাদের জীবন সর্বনাশ করে দিয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট, তারপরেতে আপনার কোম্পানি সব বন্ধ। বড় কঠিন দিন আসছে আপনাদের।
এটুকু বলতে পারি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের দাড়ি এবার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিদেশি প্রচার মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে। এর সাথে রয়েছে পাহাড়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, আর ডাঙায় চলছে বিচি চেপে ধরার অভিনব পন্থা। যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবছর হজে গিয়েছিলেন এবং হজ থেকে ফিরে আমরা দেখলাম তিনি দাড়ি রেখেছেন। বাংলাদেশে যতদূর জানি তিনি প্রথম এবং এ পর্যন্ত একমাত্র সেনাপ্রধান যিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে দাড়ি রেখেছেন। এই দাড়ি নিয়ে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন, পক্ষে বিপক্ষে, কিন্তু এটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচার মাধ্যমে আলোচিত হচ্ছে। একটি প্রোগ্রামে দেখলাম যে আলোচক জেনারেল ওয়াকার খানের এই দাড়ি রাখাকে খুব সুন্দর করে মানে সংক্ষেপে বর্ণনা করেছে, বলেছে যে এই দাড়ি রাখার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে এই জেনারেল ওয়াকার খান আসলে একজন অত্যন্ত অপরচুনিস্ট অথবা খুবই সুবিধাবাদী একজন মানুষ। যখন যা করলে তার সুবিধা হবে ব্যক্তি স্বার্থে তিনি তা করতে কখনো দ্বিধা বোধ করেন না, যেটা আমরা 2024 সালের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে দেখেছি যে সেই সময় যদি সেনা প্রধানের সেই বিতর্কিত দেশ বিরোধী ভূমিকা না থাকতো তাহলে বাংলাদেশকে আজকে এই চরম বিপর্যয়ের মুখে পড়তে হতো না। কিন্তু তিনি তার স্বার্থে এবং দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তিনি দেশের বিরুদ্ধে ভূমিকা রাখতে দ্বিধাবোধ করেননি। আজকে বাংলাদেশ আর্মিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন এটি তার ব্যক্তিগত দাড়ি রাখার মধ্য দিয়ে কিন্তু একটা ডিরেকশন আমরা পাচ্ছি। সেকেন্ড ব্যাটালিয়নের 4টি ইউনিটে আমরা দেখলাম যে 4 জন খলিফার নামে তিনি রেখেছেন। খলিফারা আমরা জানি যে তারা প্রশাসক ছিলেন, তারা যে খুব যোদ্ধা ছিলেন বা এমন কিছু তা না, কিন্তু তিনি এর মধ্য দিয়ে একটা বার্তা দিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রো 71 একটা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাকে তিনি কিন্তু বিতর্কিত করছেন এবং তিনি কোন পথে যাচ্ছেন সেটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে জেনারেল ওয়াকার খানের এই দাড়ি বিষয়ক আলোচনা, তারপরেই আসছে যে আপনারা খেয়াল করেছেন যে গত 2-3 দিন ধরেই বলছি পাহাড়ে কিন্তু সংঘর্ষ চলছেই। বাংলাদেশ সেনাবাহিনী একদিকে, তার সাথে সন্তুল আর্মাদের জনসংহতি সমিতি জেএসএস আছে বলে অনেকেই বলছেন, আর প্রতিপক্ষ হিসেবে রয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। আবার ইউপিডিএফ এর কথাও আমরা শুনছি, যদিও ইউপিডিএফ বলছে তারা একটি প্রকাশ্য গণতান্ত্রিক দল, কিন্তু পাহাড়ের বিভিন্ন সূত্র জানাচ্ছে যে তারাও এই বর্তমানে যে সশস্ত্র সংঘাত চলছে তার একটি পার্ট। নতুন আরেকটি সংগঠনের কথা আমরা শুনছি যে খুমি পিপলস ফোর্স কেপিএফ, এটার কথা আবার নতুন শোনা যাচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে যে আরাকান আর্মির সাথে এই কেএনএফ ইউপিডিএফ এদের একটা চুক্তি হয়েছে যে আরাকান আর্মির পক্ষে কেএনএফ ইউপিডিএফ এরা দরকার হলে রাখাইন স্টেটে গিয়ে যুদ্ধ করবে, আর এর প্রতিদান হিসেবে আরাকান আর্মি কেএনএফ এবং ইউপিডিএফ কে প্রশিক্ষণ দেবে এবং প্রয়োজনে অস্ত্র সরবরাহ করবে। একটি সূত্র জানিয়েছে যে সম্প্রতি ইউপিডিএফ বেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের সশস্ত্র সংঘাতে জড়িত থাকতে থাকতে তাদের অস্ত্র সরবরাহে একটু টান পড়েছে, তো আরাকান আর্মি তাদের এই সাপোর্টটা দেবে। আজকেও শোনা যাচ্ছে যে 4 জন সেনা সদস্য নিহত হয়েছে, কিন্তু এই ব্যাপারগুলোতে আমাদের আইএসপিআর এর কাছ থেকে আমরা সময় মতো কিন্তু ইনফরমেশন পাই না। এই আইএসপিআর এর কাছ থেকে ইনফরমেশন পাওয়ার আগেই আমরা পাহাড়ি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাই এবং এই ইনফরমেশনের সত্যতা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। পাহাড়ি সূত্রে যে ইনফরমেশন পাওয়া যায় মাঝে মধ্যে দেখা যায় আইএসপিআর বিলম্বিত হলেও বলছে যে এগুলো সত্যি না, আবার আইএসপিআর যেটা বলছে সেটা পাহাড়ের বিভিন্ন সংঘর্ষরত সংগঠন তারা আবার অস্বীকার করছে। বাট সামথিং ইজ গোয়িং অন, একটা সংঘর্ষ চলছে, ল্যান্ডমাইন বিস্ফোরণ হচ্ছে,
আরাকান আর্মি এখানে ইনভলভ হয়েছে, কেএনএফ এবং খুমি পিপলস ফোর্স, ইউপিডিএফ, জেএসএস। তো পাহাড়ে শান্তি নাই। পাহাড়ে যখন সংঘর্ষ চলছে তখন ডাঙায় যে আমরা একটু শান্তিতে থাকবো সেই উপায়ও নাই। আমরা নানা রকমের চাঁদাবাজি, ধর্ষণ, লুটতরাজ শুনছি, কিন্তু এবার একদম অভিনব পদ্ধতিতে ভাইয়া তারেক রহমানের সৈনিক বরিশালে কাঠপট্টির বাসিন্দা মুস্তাফিজুর রহমান, তিনি অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের অফিসে গিয়ে সরাসরি বিচি, যাকে আমরা বলি, অন্ডকোষ চেপে ধরেছেন এবং চেপে ধরে 2টি স্টাম্পে এবং 2টি ব্লাঙ্ক চেকে সই করিয়ে নিয়েছেন, যাতে ওই ব্লাঙ্ক চেক জমা দিয়ে তিনি ইচ্ছা মতো টাকা তুলতে পারেন। এবং স্টাম্পে তার কথা মতো লেখা হয়েছে। এমডি কে যখন সে বিচি চেপে আক্রমণ করছিল তখন এমডির অফিসের লোকজন একটা লোক চেষ্টা করছিল ঠেকানো, কিন্তু তার সেই মুস্তাফিজুর রহমান লিটুর সাথে যারা এসেছিল তারা আবার তাকে প্রতিহত করেছে। তো ভাইয়া যে বাংলাদেশ আমাদের 2001 থেকে 2006 সালে উপহার দিয়েছিল, আমরা সেই পথে যাচ্ছি। ভীষণ আনন্দের বিষয়। এবং অনেকগুলো জেলা থেকে আমরা খবর পাচ্ছি যে বিশ্বকাপ যখন সারা পৃথিবী দেখছে, বাংলাদেশের সেই আগ্রহী দর্শক তখন লোডশেডিং এর অন্ধকারে বসে আছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বিদ্যুৎ অফিসে আক্রমণ হয়েছে, বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে এবং বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এই বিদ্যুৎকে কেন্দ্র করেই কিন্তু ভাইয়ার সামনে খুব খারাপ দিন আসতে পারে। একটি সুখবর দিয়ে শেষ করি যে অবশেষে শিখা অনির্বাণ জ্বলেছে। টাকার অভাবে সরকারের ব্যয় সংকোচন নীতির কথা বলে তারা যে শিখা অনির্বাণ বন্ধ রেখেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবাদের কারণে, কারণ আমাদের প্রধান মিডিয়া কেউ এই নিউজ দেয়নি। সুতরাং শিখা অনির্বাণ জ্বলেছে। আমাকে একজন সরাসরি ক্যান্টনমেন্ট থেকেই খবর পাঠালেন, প্রত্যক্ষদর্শী। আর যে টাকার কথা বলা হচ্ছিল, যে টাকার অভাব সরকার ব্যয় সংকোচন নীতি করছে, তাহলে যুদ্ধ অপরাধী যদি গোলাম আজমের ছেলে আজমিকে কি করে 1 কোটি টাকা দেওয়া হয়? এবার যে 1 কোটি টাকা দেওয়া হলো তা না, এর আগে তাকে 5 কোটি টাকা সেনাপ্রধান বিশেষ ফান্ড থেকে দিয়েছে, যে টাকায় মিরপুর DOHS এ এই আজমি একটি বাড়ি তৈরি করেছে। হরিলুট চলছে বাংলাদেশে এবং এই লুটপাটে একদিকে যেমন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের নির্দেশে চলছে, আর একদিকে চলছে ভাইয়ার সৈনিকেরা সারা দেশে হরিলুট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের সাউথ প্লাজায়? তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, ওদের যে বিজয় দিবস সেইটার উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এই যে কিছুদিন আগে দেখলাম পতাকা আপনার ISIS স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কিনা, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি। তো বিএনপিকে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য যে বাংলাদেশে 5 আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। সম্ভবত এই প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বেশ সাড়ম্বরে আয়োজিত হলো বাংলাদেশে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজনে বেশ একটা জমকালো আয়োজন অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা, জামাতের আমির সহ আরও অনেকেই গুরুত্বপূর্ণ অনেকে উপস্থিত ছিলেন। এবং সেখানে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে অভিহিত করা হয়েছে। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এবং এই প্রথমবারের মতোই আমরা দেখছি বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা বেশ সাড়ম্বরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, যেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। আপনার প্রতিক্রিয়া? দক্ষিণ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট আপনার তোফায়েল আহমেদের জানাজা হয় না, আর সেইখানে যিনি গালিগালাজকে একটা শিল্পে পরিণত করেছিল, অসভ্যতা,
মহিলাদেরকে অপমান করা, মহিলাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, যেটা বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা, ধর্ম কোনোটাই অ্যালাউ করে না, সেই ভদ্রলোককে জানাজা হলো সাউথ প্লাজায়। কাজেই এই যে একটা অসভ্যতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা ডক্টর ইউনূস যে অপকর্ম করে গেছেন। এখন আপনি আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। দেখেন, আমাদের বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই, আমাদের তার একটা সভ্যতা ভব্যতার মধ্যে একটা ডেকোরাম মেনটেন করে। আমার যদি স্মৃতিতে বিট্রে না করে, তাহলে এই প্রথম কোন স্বাধীনতা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হলো আপনার দক্ষিণ প্লাজা, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায়। দক্ষিণ প্লাজা কিন্তু কোনো কিছু না লেখা থাকলেও দক্ষিণ প্লাজা হচ্ছে আমাদের মূল স্তম্ভ, যেখানে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়েছেন দক্ষিণ প্লাজায়। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের কি মাহাত্ম্য! এখন ধরেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলেছিল কানাডাকে 53rd স্টেট হিসাবে করার জন্য। 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস চুক্তি করে যেভাবে বর্তমান সরকারের ডানা বা পালক কেটে দিয়ে গেছে, আপনার দেশকে একটা পরাধীনতার শৃঙ্খলে, এটা আমরা বলছি না, এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও বলছে। বিএনপির একজন প্রবীণ সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বলেছেন এই চুক্তি হচ্ছে রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের চুক্তি। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সাউথ প্লাজায় উদযাপন, তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, বিজয়, ওদের যে বিজয় দিবস, সেইটার উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে, এবং তখন তো গভর্নমেন্ট না করতে পারবে না। যদি অন্য দেশেরাও করতে চায় যে ঠিক আছে সাউথ প্লাজায় আমরা করব, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। আর আপনি যেটা বলছেন, জামাত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা জানি না, তবে জামাতকে তারা ইউজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এটা অভ্যাস হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে তারা মৌলবাদী দলগুলোকে ব্যবহার করে ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য নামানোর জন্য। এই জন্য দেখবেন আপনি, ক্লিন্টনও এসে জামাত ইসলামকে বলেছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, যে জামাত একটা মডারেট দল, যেটা বাংলাদেশের মানুষ কখনোই মানে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতা না, তারা সপ্ত নৌবহর পাঠিয়েছিল নভেম্বরের শেষে, এবং তখন যদি সমাজতান্ত্রিক বিশ্বের নেতা সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা নৌবহর না পাঠাতো, তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরো প্রলম্বিত হতো। এখন আমাদের স্পিকার বা অন্যরা যারা বললেন, তারা তো একটা তো ভদ্রতা আছে, যেমন ভারতকে তো সবাইকে আমরা পরীক্ষিত বন্ধু বলি, স্পিকার সাহেব ভারতকেও নিশ্চয়ই পরীক্ষিত বন্ধু বলবেন। কিন্তু এই যে বাড়াবাড়িটা আমরা দেখছি, আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এটা জানেন তো, জামাত পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না, প্রচুর তথ্য দলিল পত্রাদি আছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল। দালালি এবং বিদেশি রাষ্ট্রের চামচামি করা তাদের রন্ধে রন্ধে, তাদের শিরায় উপশিরায়। তো জামাত মনে করছে আমেরিকার চামচামি করে যদি আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। আপনি কি আমরা দেখেছেন যে অন্য কোনোবার মানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এরকম সাড়ম্বরে উদযাপিত হয়? মানে এবার ফেসবুকে বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা ঢাক ঢোল পিটিয়ে অভিনন্দন জানালো, শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে একটু ছন্দপতন কিনা, যদি ছন্দপতন হয়ে থাকে এটির কি বিশেষ কোনো গুরুত্ব রয়েছে? আপনি বঙ্গবন্ধু বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার কথা বাদ দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তো বেশ কয়েক বছর প্রেসিডেন্ট ছিলেন। গণতন্ত্রের মা বলে খ্যাত যারা মনে করে, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া তো 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন সাফল্যের সঙ্গে, শক্তিশালী ভাবে, বড় দল হিসাবে। ওই ওনার আমলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আমরা দেখিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের, আপনার এর নাম কি, এই সাউথ প্লাজায়। আর জামাতের রাজনীতির বৈপরীত্যটা দেখেন, জামাত এখানে কোকাকোলা খায় না, কারণ এটা ইহুদিরা বানায় বা খায় না, বা না খাওয়ার ভান করে। জামাত ইরানের পক্ষে অংশগ্রহণ করে,
ইরানের সঙ্গে যুদ্ধ কি মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে না, চীনের হচ্ছে না, ভারতের হচ্ছে? এইটা হচ্ছে একটা ভণ্ডামি। সবার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে তার সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন রাজনৈতিক দলগুলো দেখে, তারা ভুলে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরকারকেই সমর্থন করে বা যে শক্তিকেই ক্ষমতায় আনতে চায়, আলটিমেটলি তারা পারে না। ভিয়েতনাম থেকে শুরু করে বহু দেশে উদাহরণ আছে, ফিলিপাইন, এই যে ফিলিপাইনের মার্কোস থেকে শুরু করে সবাই। এবং মার্কোসেরই ওয়াইফ বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব হয় না। আমাদের সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এই যে কিছুদিন আগে দেখলাম পতাকা আপনার ISIS স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কিনা, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি, তো বিএনপিকে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য আমি এই ঘটনার নিন্দা জানাই। তারা তাদের যুক্তরাষ্ট্রের তাদের এম্বাসির ভেতরে যা ইচ্ছা করুক, বন্ধু রাষ্ট্র ঠিক আছে উদযাপন করুক, কিন্তু সাউথ প্লাজায় স্পিকারের উপস্থিতিতে এবং জামাত বলে পরীক্ষিত বন্ধু, তো জামাত 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুলে গেছে, কারণ 71-এ জামাতই ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা সেদিনও প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিয়েছে, সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে ডেইলি স্মরণ করায় দেয়। সেটা হচ্ছে যে একটা দলের সাধারণ সম্পাদক অনবরত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরাসরি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি বলছেন যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না, এটা ভারতের বিজয় দিবস। তিনি কখনো বলছেন একটা বলের পিছনে 11 জন মানুষ কেন দৌড়াবে, এটা কোনো কিছু হলো বা এটা কোনো খেলা কিনা। আবার কখনো বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কিনা, এখানে কোনো গবেষণা নাই, এখানে হিন্দুপন্থী শিক্ষকদের কারণে বাজেট বরাদ্দ হয় না। এই যে অনবরত একের পর এক আপত্তিজনক কথাবার্তা, মানে এটির আসলে কারণ কি? বাংলাদেশ কি একটা বিশেষ গোষ্ঠীর উর্বর ক্ষেত্রে পরিণত হলো? যা ইচ্ছে তাই বলে যাবে এবং সেটির কোনো জবাবদিহিতা নেই। দেখেন, এবি পার্টি বা আমার বাংলাদেশ নামটা নিয়েছে ওরা ভণ্ডামি করে। অ্যাকচুয়ালি ওদের নাম হওয়া উচিত ছিল আমার পাকিস্তান পার্টি, এপি পার্টি। তো যাই হোক, তারা বাংলাদেশের রাজনীতি করতে হবে বলে আমার বাংলাদেশ নাম দিয়েছে। এখন এটি হচ্ছে জামাতের একটা আপনার আউটফিট বা জামাতের একটা বি টিম বা সি টিম। জামাত তো ধরেন অনেকগুলো বি টিম সি টিম করে রাখে। জামাত নিজে একটা, জামাত আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল, জামাত এখন বিএনপির মধ্যে গুপ্ত আছে, জামাত এবি পার্টি করেছে, জামাতের ওই যে ইনকলাব মঞ্চ আছে, জামাতের নিরপেক্ষ মঞ্চ, একটা নিরপেক্ষ যারা বলে বাংলাদেশে আমরা নিরপেক্ষ, তারা একটা দল। এনসিপি ও জামাতের যুব শাখা আমি মনে করি, কারণ জামাত ইসলামের ছাত্র শাখা আছে, মহিলা শাখা আছে, জামাত ইসলামের কোনো যুব শাখা নাই। এবং ডক্টর আব্দুল্লাহ তাহের জামাতের অত্যন্ত ব্রিলিয়ান্ট নেতা জামাতের জন্য, তো উনি বলেছে যে আপনার নাহিদদের আমরা নার্সিং করেছি, আমরা গ্রুমিং করেছি। তো এই যে এবি পার্টির যে ফুয়াদ সাহেব, আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে যখন আমরা বিভিন্ন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি 22-23 সালে। তো তখন থেকেই আমি তখনও তার এত অবস্থা দেখিনি। একটা বোধহয় তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে যে সবসময় শিরোনামে থাকতে চায়। দল তো খুবই ছোট, ইনসিগনিফিকেন্ট, নির্বাচনও তাদের ফলাফল খারাপ, কিন্তু সে যেটা 16 ডিসেম্বর নিয়ে অধ্যত বলেছিল অমার্জনীয় অপরাধ, এবং তখন তার দলের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সাহেব বলেছিল এটা ঠিক হয়নি, আপনার মনে আছে কিনা। এটা হচ্ছে জামাতদের ফ্যাশন, জামাত এবং জামাতপন্থী দলে, যে একজন বলবে অপমান করবে, আরেকজন বলবে ঠিক হয়নি। আর মুক্তিযুদ্ধ এতই শক্তিশালী এবং মুক্তিযুদ্ধ বাঙালির আত্মায় এমন করে যে মুক্তিযুদ্ধের দল হিসাবে তাল পাওয়ার চেষ্টাও জামাত করে। এই জন্য দেখেছেন এক এমপি বলেছে
আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, পরে দেখা গেল জন্ম 81 সালে, আবার ওর বাবা বেঁচেও আছে। এটা কারণ হচ্ছে জামাত বুঝতে পারছে না মুক্তিযুদ্ধকে কি মানে অভিনয় করে মাথায় রাখবে, না বুকে রাখবে, নাকি পায়ের তলে রাখবে, যেটা ওদের আসল মোটিভ। আর ফুয়াদ এর আগেও আমি দেখেছি ক্রিকেট নিয়ে, খেলা নিয়ে, ফুটবল নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাও একটা আপনার অসভ্য বক্তব্য। অ্যাকচুয়ালি তারা বাংলাদেশকে তালেবানের দিকে নিতে চায়, এবং এক্ষেত্রে আমি বলবো বিএনপি কে অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মুক্ত বুদ্ধি চিন্তার চর্চার ক্ষেত্র বাংলাদেশকে করব, গণতন্ত্রের পথে আগাবো, নাকি তালেবানিকরণ করব। কারণ বিএনপির আমলে কিন্তু প্রথম আমরা শুনেছি স্লোগান, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বিএনপির আমলে 2001 থেকে 6 আমরা দেখেছি 64টা জেলায় একযোগে বোমা হামলা। আমার এক ব্যক্তিগত আমার ক্ষতি, আমার ক্লাসমেট ছিল শহীদ সোহেল আহমেদ, সহকারী জজ, 2005 সালে হত্যার শিকার হয়েছিল জঙ্গিদের কাছে। রাজশাহী জোনে বাংলা ভাই, তারপরে শায়ক, পরে বিএনপি গ্রেপ্তার করেছিল, বিএনপির সরকারি বিচার করেছিল, এই জন্য তারা ধন্যবাদ পাবেন। কিন্তু তারা এই যে জঙ্গিবাদ বা মৌলবাদের সঙ্গে আপোষ করে, কিন্তু কার ক্ষতি হবে জানি না, সবচেয়ে ক্ষতি হবে বিএনপি। কারণ মৌলবাদ, জঙ্গিবাদ এবং এই যে এই সফট বুদ্ধিজীবী স্টাইল যেটা ফুয়াদরা করে, অ্যাকচুয়ালি তো বুদ্ধিজীবী না, মানে একটা আপনার মৌলবাদের একটা আধুনিক রূপ, স্যুট প্যান্ট পরার রূপ। আবার টাইটেলও আছে একটা ব্যারিস্টার। আমাদের দেশে কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন আর শওকত আলী খানের পর আমি আর বাংলাদেশে কোনো প্রগতিশীল ব্যারিস্টার পাইনি। ভারতবর্ষে যারা লন্ডনে গেছে বুর্জুয়া দল করতে, ওইখানে গিয়ে ব্যারিস্টার হয়ে কমিউনিস্ট হয়েছে, জ্যোতি বসু, তারপরে আপনার আরো অনেক নেতা। আর আমাদের গুলো ব্যারিস্টার হয়ে এসে এখানে সুবিধাবাদী, জামাতিকরণ, আর জামাত অবশ্য আপনার জামাতের ফান্ড থেকে যখন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ খালেদা জিয়া সরকারের 2 মন্ত্রী ছিল, তখন তারা আপনার ফান্ড পেয়েছিল, এবং তারা তো রাজনৈতিকভাবে ফান্ড ব্যবহার করে, তারা প্রায় 105 ব্যারিস্টার বানিয়েছিল। এখন সেগুলোর অত্যাচার আমাদের জাতিকে সহ্য করতে হতো। তো সুতরাং এই ফুয়াদকে এত, অবশ্য আমি আরেকটাও মনে করি এত বেশি গুরুত্ব দেওয়ারও কিছু নাই, বরং আমাদের যারা আইনজীবীর আছে তাদের আরো মুখ খুলতে হবে। কারণ আমি একটা বিষয় খুবই আশাবাদী, আমার এই পবিত্র দেশ, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা ধর্মীয় ধর্ম পালনকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ, এইটা ধর্মান্ধতার বাংলাদেশ না। এই অ্যাটেম্প বহুবার তারা নিয়েছে, এখনো হয়তো ইউনূস যে চলে গেছে এইটা জামাত এবং এবি পার্টি ভুলে গেছে, মনে করছে এখনো তারা ক্ষমতায়। এই ভুল ভাঙানোর জন্য বিএনপির যা করার দরকার, বিএনপি সেটা করা উচিত, না করলে জনগণ করবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই দেশ ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে, বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন, আপনার সঙ্গে আমি একমত যে তাদেরকে গুরুত্ব দেওয়ার বিশেষ কিছু নেই, কিন্তু একের পর এক, মানে তিনি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলতেন আমাদের কোনো মানে আমাদের উত্তর দিতে হবে, আমাদের পাল্টা বক্তব্য দিতে হবে, আপনি ঠিক। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন, তখন তো অবশ্যই আমাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। তো এরপর তো আরো ভয়ঙ্কর সব কথাবার্তা আসবে। এবং একটি বিষয় আপনি যেটা বলছেন, তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এর মাধ্যমে তারা যে মানসিকতা প্রকাশ করাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে গবেষণা হচ্ছে না, এটি কোন ধরনের মন্তব্য আবার? হ্যাঁ, গবেষণা নেই, গবেষণার জন্য বরাদ্দ নেই, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি, কিন্তু এখানে আবার সাম্প্রদায়িক কথা জুড়ে দেওয়া, হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে এগুলো হচ্ছে না, এর মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে? মানে স্পষ্ট একটা বিভাজনের। হ্যাঁ শোনেন, জামাত এবং এই যে এবি পার্টি এবং অন্যান্য দলগুলো যারা ইসলামের, পবিত্র ইসলামের মতো এত একটা মহান ধর্মের নামে ধর্মীয় দলের দাবি করে, সমস্ত সভ্যতা বিরোধী কাজ করে, এরা হচ্ছে প্যাথোলজিক্যালি এন্টি বাংলাদেশ। এদের কোনো জন্মের দরকার নাই, মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি দেখে তা রাজাকার না, তা না। রাজাকার হচ্ছে একটা চেতনা, পাকিস্তান বিরোধিতা একটা চেতনা। ধরেন আমরা তো মুক্তিযুদ্ধের সময় জন্ম, মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাতের যে ছেলেটা ডাকসু নির্বাচনে লিখেছিল যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর হাইজাকার, বয়স ছিল ছেলেটার 22 বছর, তাকে তো আর কেউ শিখায়নি, তাকে শিখিয়েছে তার দল শিবির। শিবিরের যে কারিকুলাম এটাই আছে। শিবিরের একটা পত্রিকায় লিখেছিল না গত ডিসেম্বরে
যে মুসলমানরা এখন দুঃখ করে যে কেন ৭১-এ যুদ্ধ করেছিল, পরে আবার তারা তুলে নেয়। এখন বিএনপি সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আমি খুব সরাসরি কথা বলা পছন্দ করি, সব আমলই আমি বলেছি যে বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে গণতান্ত্রিক ভাবে, নাকি একটু মুক্তিযুদ্ধ, একটু জামাত, একটু রাজাকার, একটু আপনার তালেবান, আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব, আবার গিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সাউথ প্লাজায় সংবর্ধনা, এগুলো করতে গেলে বিএনপি হয়ে যাবে নো হয়ার। এইটা বিএনপির করা ঠিক হবে না। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি যে বাংলাদেশে ৫ আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। আমি জেলা উপজেলার খবর পাই তো, এরা আর কোথাও কোনো জায়গা পাচ্ছে না বলে মিডিয়া আছে, তাদের কথা বলতে তো ট্যাক্স দিতে হয় না, যে কারণে বলছে, কিন্তু এটাকে খাটো করে দেখা যাবে না। এবং এটার পিছনে আপনার অনেকগুলো পাপীরা রয়েছে। ওই যে আমার দেশ নাকি পত্রিকা আছে, সেইটা একটা মৌলবাদী প্রচারের কারখানা, এরকম অনেকগুলো আছে। এর বিরুদ্ধে আমি মনে করি আমাদের আরো পত্রিকা হওয়া দরকার, আমাদের প্রচারণা হওয়া দরকার, এবং আমাদেরকে এই শক্তিগুলোর বিরুদ্ধে। এবং আমরা ভুলতেই চেয়েছিলাম, বিশ্বাস করেন পান্না ভাই, আমরা ভুলতেই চেয়েছিলাম যে আর মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যু আর তুলবো না এত বছর পর, কিন্তু জামাত, এবি পার্টি এবং বিশেষ করে মহা টাউট, মহা বাটপার, লোভী, দুর্নীতিবাদ, শিশু হত্যাকারী ডক্টর ইউনূস আমাদেরকে আবার সেই প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য বড় অভাব অনুভব করছি খালাম্মার বা শহীদ জননী জাহানারা ইমামের, যিনি জাতির সময় দাঁড়িয়ে গিয়েছিলেন, আদালত হয়েছিল। যাক, আমরা জাহানারা ইমামের পুত্র সমরা রয়েছি, পুত্র কন্যারা, আমরা কোনো অবস্থাতেই আমাদের এই বাংলাদেশকে মৌলবাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা। জাহানারা ইমামের প্রসঙ্গ যখন তুললেন, আমি এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে জাহানারা ইমাম প্রসঙ্গেও আপত্তিকর মন্তব্য করার চেষ্টা করেছেন, যার প্রসঙ্গে কথা বলছিলেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলছিলেন যে তার প্রসঙ্গে কথা বলতে নেগেটিভলি, মানে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে, একটা টেলিভিশনে বলছেন, তাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। মানে এই সব অধ্যত্ত শেষ কোথায়? দেখেন, লেনিন বলতেন, মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিন, সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা, রুশ বিপ্লবের মহানায়ক, একটা নতুন সমাজ এনেছিলেন। উনি বলতেন যে যার যদি আমার প্রশংসা করে, অর্থাৎ বুর্জোয়া যার, তাহলে বুঝতে হবে আমি রং সাইডে আছি। তো সেরকম এই এবি পার্টি, জামাত, এনসিপি, তারপরে আপনার হেফাজত, এরা যদি জাহানারা ইমামকে প্রশংসা করে, তাহলে বুঝতে হবে জাহানারা ইমাম মৃত্যুর পরে গিয়ে বোধহয় ওদের দিকে চলে গেছে। কিন্তু ওরা যখন জাহানারা ইমামের এখনো নিন্দা করছে, তাহলে খালাম্মা ঠিক পথেই আছে, আমরা ঠিক পথে আছি। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। রাজনীতিতে সাধারণত একটা প্রবণতা আছে, আমরা প্রায় একটি ঘটনাকে তার তাৎক্ষণিক আলোয় দেখি, কিন্তু তার দীর্ঘ ছায়াটিকে দেখতে ভুলে যাই। একটি ছবি, একটি করমর্দন, একটি সফর কিংবা একটি সমঝোতা স্মারক, এসব মুহূর্তের মধ্যে নানা রকমের আবেগ তৈরি করে, এবং সেটা মুহূর্তের জন্যই। কিন্তু ইতিহাস আবেগ দিয়ে নয়, ধারাবাহিকতা দিয়ে বিচার করে। বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি বা সিপিসি যেভাবেই বলেন না কেন, মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়েও এখন নানা আলোচনা চলছে। কেউ এটিকে বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সম্ভাবনার দরজা বলছেন, কেউ এটিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে শুধু একটি আনুষ্ঠানিক দলিল বলে উড়িয়ে দিচ্ছেন। আমার কাছে বিষয়টি এর কোনোটিই নয়। আমি এটিকে দেখি আরও বড় একটা প্রেক্ষাপটে। প্রশ্নটা হলো, না বিএনপি কেন এই এমইউ করলো? প্রশ্নটা হলো, চীন কেন পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের সমঝোতা করে? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ধরনের এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকের ইতিহাস আমাদের কী শিক্ষা দেয়? কারণ ইতিহাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, সে কখনো
হুবহু পুনরাবৃত্তি করে না, কিন্তু একই ধরনের সতর্কবার্তা বারবার আমাদের সামনে হাজির করে। বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যাবে চীনের পররাষ্ট্রনীতি শুধু রাষ্ট্রভিত্তিক নয়, এটি একই সঙ্গে দলভিত্তিকও। বিশ্বের অধিকাংশ দেশে সরকার পরিবর্তন হয়, নির্বাচন হয়, ক্ষমতা হাত বদল হয়। আজ যে সরকারে, কাল সে বিরোধী দলে, কিন্তু রাষ্ট্র থেকে যায়। এই বাস্তবতাকে মাথায় রেখে চীনা কমিউনিস্ট পার্টি বহু বছর ধরে একটি সমান্তরাল কূটনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্টি টু পার্টি ডিপ্লোম্যাসি। এই কাজটা পরিচালনা করে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ। তাদের কাজ শুধু বিদেশি রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য বিনিময় নয়, ভবিষ্যতের সম্ভাব্য ক্ষমতা কেন্দ্রগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। দোষের কিছু নেই, এবং এ কারণেই চীন একই দেশের সরকার ও বিরোধী দল উভয়ের সঙ্গেই সম্পর্ক রাখে। তাদের কাছে প্রশ্নটা আদর্শের নয়, প্রশ্নটা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের। এখানেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাটিকে বুঝতে হবে, অর্থাৎ বিএনপি এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে বুঝতে হবে। অনেকেই ভুলে যাচ্ছেন 2019 সালে তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রথম আনুষ্ঠানিক দলীয় সমঝোতা হয়েছিল। তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার শীর্ষে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বড় অংশে চীনের অংশগ্রহণ দ্রুত বাড়ছিল। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পদ্মা পরবর্তী অবকাঠামো, কর্ণফুলী টানেল, শিল্পাঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র সব মিলিয়ে দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। সেই সময়টা তো অনেকেই ভেবেছিলেন এটি হয়তো একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতার প্রতীক, কিন্তু রাজনীতি কখনো স্থির থাকে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলেছে, কিন্তু চীনের নীতি বদলায়নি। কারণ চীনের কাছে মূল বিষয় ছিল বাংলাদেশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আর এখানেই ইতিহাস আমাদের আরেকটা উদাহরণ সামনে নিয়ে আসে। 2008 সালে ভারতের কংগ্রেস পার্টিও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। কংগ্রেস ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তিগুলোর একটি। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই সেটিকে এশিয়ার দুই ঐতিহাসিক রাজনৈতিক দলের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হিসেবে দেখেছিলেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই ভারতের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে যায়। কংগ্রেস ক্ষমতা হারায়, ভারতের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। আওয়ামী লীগ যেমন ক্ষমতার বাইরে, কংগ্রেসও তেমনি ক্ষমতার বাইরে। প্রশ্ন হচ্ছে সেই সব, অর্থাৎ ভারতের কংগ্রেস এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যকার সেই এমইউ কংগ্রেসকে রাজনৈতিকভাবে কোনো অতিরিক্ত সুবিধা দিয়েছিল কিনা? ইতিহাসের উত্তর কিন্তু না। আবার প্রশ্ন করা যেতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে 2019 সালের এমইউ কি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পেরেছিল? উত্তর সেটিও না। কেন? কারণ চীনের উদ্দেশ্য কখনোই কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখা ছিল না। চীনের উদ্দেশ্য ছিল যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবার মতো আস্থার সম্পর্ক আগে থেকেই তৈরি রাখা। এই বাস্তবতাটি বুঝতে না পারলে বিএনপি চীন সমঝোতা স্মারককেও সঠিকভাবে বোঝা সম্ভব হবে না। আমার কাছে 2026 সালের এই এমওইউ বা সমঝোতা স্মারকের সবচেয়ে বড় তাৎপর্য অন্য জায়গায়। এটি মূলত একটা বার্তা।
চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করেছে এবং ভবিষ্যৎ সরকার ও রাষ্ট্রের সঙ্গে, অর্থাৎ যে সরকার এখন ক্ষমতায় আছে তার সঙ্গে, এটি মাত্র শুরু করলো সরকার, আরও 5 বছর চলবে, তার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, এটুকুই, এর বেশি কিছু নয়, আবার এর কমও নয়। এখানেই একটা ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হয়। আমরা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রায় আন্তর্জাতিক সম্পর্ককে দলীয় বিজয় হিসেবে উপস্থাপন করি, যেন কোনো রাষ্ট্রপ্রধানের সফর, কোনো বিনিয়োগ চুক্তি কিংবা কোনো সমঝোতা স্মারক একটি রাজনৈতিক দলের কূটনৈতিক শ্রেষ্ঠত্বের প্রমাণ। বাস্তবতাটা কিন্তু একেবারেই ভিন্ন। চীন কখনোই কোনো দেশের একটিমাত্র রাজনৈতিক দলের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করায় না। আফ্রিকায় তারা সরকার বদলালেও থাকে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সরকার বদলালেও চীন থাকে, ল্যাটিন আমেরিকায় বামপন্থী সরকার এলেও চীন থাকে, ডানপন্থী সরকার এলেও চীন থাকে। তাদের কৌশল খুব সহজ, সরকার পরিবর্তিত হতে পারে, রাষ্ট্র থাকে। এটি এমন এক বাস্তববাদ যেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শেখার আছে। কারণ আমাদের এখানে প্রায় রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলা হয়। আরও খারাপ বিষয় হলো, কখনো কখনো রাষ্ট্র এবং দলকেও এক করে ফেলা হয়। এ কথা আমি বহু জায়গায় বলেছি। এই মানসিকতা থেকেই অনেক ভুল সিদ্ধান্তের জন্ম হয়। আমি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে আরেকটি বড় প্রশ্ন দেখতে পাচ্ছি। চীনের সঙ্গে এমওইউ হলো, ভালো কথা, কিন্তু এরপর কি? আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ঘটনাই শূন্যে ঘটে না। বেইজিংয়ে যা ঘটে তা শুধু বেইজিং দেখে না, নয়াদিল্লি দেখে, ওয়াশিংটন দেখে, ব্রাসেলস দেখে, টোকিও দেখে, লন্ডন দেখে, ক্যানবেরা দেখে, এমনকি সিঙ্গাপুরও দেখে। কারণ আন্তর্জাতিক সম্পর্কের ভাষা শুধু লিখিত চুক্তির ভাষা নয়, এটি সংকেতের ভাষা। একটা ছবি, একটা যৌথ বিবৃতি, একটা MOU, এসবের সবও একটা কূটনৈতিক বার্তা বহন করে এবং প্রতিটি রাষ্ট্র সেই বার্তাকে নিজের জাতীয় স্বার্থের আলোকে ব্যাখ্যা করে। সুতরাং বিএনপির সামনে এখন একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব রয়েছে। তাদের শুধু চীনের সঙ্গে সম্পর্ক গভীর করলেই হবে না, তাদের একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে ভারত এই সম্পর্ককে কিভাবে দেখছে, যুক্তরাষ্ট্র কিভাবে ব্যাখ্যা করছে, ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়ন কি, জাপানের দৃষ্টিভঙ্গি কি। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির শক্তি কখনোই একমুখী ছিল না। বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ছিল একাধিক শক্তির সঙ্গে একই সময়ে কাজ করার সক্ষমতা। সেটি আমাদের কৌশলগত সম্পদ বলে আমি সবসময় মনে করি এবং সেটাকে হারানো যাবে না। আজকের বিশ্ব 1970-এর দশকের বিশ্ব নয়, এটি নতুন এক প্রতিযোগিতার যুগ। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন। রাশিয়া একটি আলাদা সমীকরণ। ভারত নিজেকে একটা স্বাধীন মেরু হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। মধ্যপ্রাচ্য দ্রুত বদলে যাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের মতো একটা মধ্যম আকারের রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সেটা হলো কৌশলগত ভারসাম্য। এই ভারসাম্য রক্ষা করা কঠিন, কিন্তু এটি সবচেয়ে মূল্যবান এবং এটাকে
রক্ষা করতে হবে। যদি কোনো একটা পক্ষ মনে করে বাংলাদেশ তার দিকে অতিরিক্ত ঝুঁকে যাচ্ছে, তাহলে অন্য পক্ষ স্বাভাবিকভাবেই তার নীতি পুনর্বিবেচনা করবে। এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির নিয়ম। তাই বিএনপির সামনে এখন শুধু চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা দায়িত্ব নয়, সমানভাবে গুরুত্বপূর্ণ হলো অন্য বড় শক্তিগুলোর কাছেও এই বার্তা পৌঁছে দেয়া যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগের মতোই ভারসাম্যপূর্ণ, বহুমাত্রিক এবং জাতীয় স্বার্থ নির্ভর। এই যোগাযোগটা যত পরিষ্কার হবে তত কম হবে ভুল বোঝাবুঝি। আরেকটি বিষয় আমাকে ভাবায়, বাংলাদেশে আমরা প্রায় আন্তর্জাতিক সম্পর্ককে অভ্যন্তরীণ রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করি, অস্ত্র বানিয়ে ফেলি। কেউ বলেন এখানে আমরা অমুক দেশের ঘনিষ্ঠ, অন্য কেউ বলে আমরা তমুক দেশের আস্থাভাজন। এই প্রতিযোগিতাটা শেষ পর্যন্ত রাষ্ট্রের জন্য ক্ষতিকর, অর্থাৎ বাংলাদেশের জন্য ক্ষতিকর। কারণ কোনো বিদেশি শক্তি কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পক্ষ হতে পারে না, হওয়া উচিত নয়। তারা তাদের নিজেদের স্বার্থ দেখে এবং সেই দেখাটার মধ্যে কোনো অন্যায় নেই। চীনও তাই করছে, ভারতও তাই করবে, যুক্তরাষ্ট্র তাই করবে, ইউরোপও তাই করবে। এটাই স্বাভাবিক। অস্বাভাবিক হবে যদি আমরা, অর্থাৎ বাংলাদেশ ধরে নিই কোনো একটা রাষ্ট্র বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলের ভবিষ্যতের দায়িত্ব নেবে। ইতিহাস সে কথা বলে না, ইতিহাসে এমন উদাহরণ নেই। এ কারণেই আমি মনে করি বিএনপির এই এমওইউকে ঘিরে সবচেয়ে বড় পরীক্ষা এখন শুরু। সমঝোতা স্বাক্ষর করা কঠিন কাজ নয়, কঠিন কাজ হলো তারপর সেই সম্পর্ককে এমনভাবে পরিচালনা করা যাতে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, অন্য অংশীদারদের আস্থা নষ্ট না হয় এবং দেশের ভেতরেও এটি দলীয় সম্পদ নয়, রাষ্ট্রের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানেই প্রকৃত নেতৃত্বের পরিচয় বলে আমার কাছে মনে হয়। সবশেষে আমি আবারও ইতিহাসে ফিরে যেতে চাই, কারণ রাজনীতিতে ইতিহাস কখনো শুধু অতীত নয়, অনেক সময় সেটি ভবিষ্যতের আয়না। ভারতের কংগ্রেস একসময় মনে করত তাদের সাংগঠনিক শক্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ শাসনের অভিজ্ঞতা তাদের জন্য একটি স্থায়ী রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে। বাস্তবতা ভিন্ন ছিল। বাংলাদেশের আওয়ামী লীগও হয়তো বিশ্বাস করেছিল দীর্ঘদিনের ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প তাদের রাজনৈতিক অবস্থানকে দীর্ঘস্থায়ী করবে। বাস্তবতা সেখানেও ভিন্ন হয়েছে। এই দুই উদাহরণকে, আরও অনেক উদাহরণ আমি টানতে পারতাম, সময়ের কারণে সেটা টানলাম না। এই দুই উদাহরণকে আমি কোনো দলের ব্যর্থতার গল্প হিসেবে দেখি না, আমি এগুলোকে দেখি একটা বড় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা হিসেবে। আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাজনীতির সঙ্গেই বসবাস। বিদেশি সম্পর্ক একটা রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ হতে পারে, বিশ্বের বড় শক্তির সঙ্গে যোগাযোগও গুরুত্বপূর্ণ হতে পারে। আমি এর কোনোটাকে অগুরুত্বপূর্ণ বলছি না, কিন্তু এগুলোর কোনোটি জনগণের আস্থার বিকল্প নয়। একটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত টিকে থাকে তার সংগঠন, নেতৃত্ব, নীতিনিষ্ঠা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং জনগণের সঙ্গে সম্পর্কের উপর। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি কিংবা ব্রাসেলস, কোনো রাজধানী সেই পরীক্ষার পরিবর্তে ফলাফল ঘোষণা করতে পারে না। এখানেই আমি বিএনপির জন্য একটা আন্তরিক পর্যবেক্ষণ
রাখতে চাই। চীনের সঙ্গে এই সমঝোতা স্মারককে শুধু একটি দ্বিপক্ষীয় দলীয় যোগাযোগ হিসেবে দেখলে ভালো হবে না। এটিকে আন্তর্জাতিক কৌশলগত পরিবেশের ভেতরে বসিয়ে রাখতে হবে। ভারত এটাকে কিভাবে পড়বে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্র এটাকে কিভাবে মূল্যায়ন করবে সেটাও আরেকটা প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়ন কি বার্তা নেবে সেটা আরেকটা প্রশ্ন। জাপান, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশের অন্যান্য উন্নয়ন অংশীদাররা কিভাবে এটি ব্যাখ্যা করবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ পারসেপশন বা ধারণা, অর্থাৎ অন্যরা আপনাকে কিভাবে দেখছে। অনেক সময় একটা দেশের প্রকৃত নীতির চেয়ে সেই নীতির ব্যাখ্যাই বেশি প্রভাব ফেলে। সেই কারণে কূটনীতিতে শুধু সিদ্ধান্ত নিলেই হয় না, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও সমান দক্ষতার সঙ্গে বিশ্বকে জানাতে হয়, নিজ দেশের জনগণকে জানাতে হয়। আমার বিশ্বাস বিএনপিরও এখন সেই দায়িত্ব রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক গভীর হওয়া উচিত, কিন্তু একই সঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছেও স্পষ্টভাবে তুলে ধরতে হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি এখনও ভারসাম্য, বহুমুখিতা এবং জাতীয় স্বার্থ। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ কোনো একক শক্তির ঘনিষ্ঠতা নয়, বরং সবার সঙ্গে কাজ করবার সক্ষমতা। আমরা যদি সেই সক্ষমতা হারাই তাহলে আমাদের কূটনৈতিক পরিসর সংকুচিত হবে। আর যদি সেটি ধরে রাখতে পারি তাহলে বড় শক্তিগুলোর প্রতিযোগিতাকেও বাংলাদেশের উন্নয়নের সুযোগে পরিণত করা সম্ভব হবে বলে আমি মনে করি। আরেকটি বিষয় আমি বিশেষভাবে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত আন্তর্জাতিক সম্পর্ককে কখনো দলীয় সম্পদ হিসেবে না দেখা। আজ যে সরকার একটা প্রকল্প শুরু করবে, কাল অন্য সরকার সেটি শেষ করবে। আজ যে সরকার একটা অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করবে, হয়তো তার বাস্তবায়ন হবে পরবর্তী সরকারের সময়। আজ যে সরকার একটা বন্দর উন্নয়নের সিদ্ধান্ত নেবে, তার সুফল ভোগ করবে আগামীর প্রজন্ম। রাষ্ট্রের প্রকল্পের মালিক রাষ্ট্র, কোনো রাজনৈতিক দল নয়। এই বোর্ডটি যত শক্তিশালী হবে, বাংলাদেশের গণতন্ত্র তত পরিণত হবে। আমি এই পুরো ঘটনাকে তাই কোনো বিজয় বা পরাজয়ের ভাষায় দেখি না, আমি এটিকে দেখি রাষ্ট্রচিন্তার একটা পরীক্ষা হিসেবে। চীন তার রাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, ভারতও করবে, যুক্তরাষ্ট্রও করবে, ইউরোপও করবে। প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি একই পরিপক্কতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে পারবে? হয়তো এই প্রশ্নের উত্তরে আগামী এক দশকের বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই। সমঝোতা স্মারক ইতিহাস সৃষ্টি করে না, ইতিহাস সৃষ্টি করে সেই রাজনৈতিক প্রজ্ঞা যা একটি সমঝোতা স্মারককে কেবল একটি কাগজে সীমাবদ্ধ রাখে না, বরং জাতীয় স্বার্থ রক্ষার একটি কার্যকর হাতিয়ারে পরিণত করে। আজকের MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকের মূল্য তাই আজ নির্ধারিত হবে না, এর প্রকৃত মূল্যায়ন হবে কয়েক বছর পরে, যখন আমরা ফিরে তাকিয়ে দেখব এটি কি কেবল একটি আনুষ্ঠানিক ছবি ছিল,
নাকি বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা, ভারসাম্য এবং পরিপক্কতাকে আরও শক্তিশালী করেছিল? ইতিহাস বলে, কোনো আন্তর্জাতিক দলীয় সমঝোতা কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিশ্চিত করে না। সে কারণেই বিএনপির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এমওইউ স্বাক্ষর নয়, বরং এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা, যাতে চীনের সঙ্গে সম্পর্ক যেমন শক্তিশালী হয়, তেমনি বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের আস্থা ও বিশ্বাসও অটুট থাকে। রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী স্বার্থ আছে, কিন্তু গণতন্ত্রে আরও একটি স্থায়ী সত্য রয়েছে। কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ শেষ পর্যন্ত বিদেশের রাজধানীতে নয়, নিজের দেশের জনগণের কাছেই নির্ধারিত হয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।